স্বাগত বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ অনুষ্ঠানে। স্টুডিওতে আজ আমাদের সাথে শাবান মাহমুদ এবং ইলিয়াস খান আছেন। আমরা আমাদের আলোচনা শুরু করতে পারি। শুরুতে আমি শাবান মাহমুদের কাছে জানতে চাই যে গতকাল আমরা দেখেছি যে বিএনপি নেত্রী লন্ডন থেকে ফিরে সহায়ক নির্বাচনের একটি রূপরেখা দেওয়ার কথা দিতে চাচ্ছেন এবং দলের নেতাকর্মী যারা আছেন তারা সবাই সেটাই বলছেন। আজ প্রধানমন্ত্রী বিকেলে গণভবনে যে কার্যনির্বাহী সংসদের যে সভাটি হয়েছে সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে জিয়াউর রহমান দেশের নির্বাচনী প্রক্রিয়া ধ্বংস করেছেন এবং এই প্রক্রিয়াকে আসলে স্বচ্ছ করতে বা সুষ্ঠু করতে আওয়ামী লীগের অনেক সময় লেগেছে, বর্তমান সরকারের অনেক সময় লেগেছে। আবার অন্য পক্ষে দেখা যাচ্ছে বিশিষ্টজন আছেন যারা সমাজের, তারা বলছেন যে চলমান যে সংসদীয় পদ্ধতি রয়েছে সেটাতেই আসন্ন নির্বাচন করা সম্ভব। সব মিলিয়ে এবং সেনাবাহিনীকে তারা বলছেন যে রাজনৈতিক বিষয়ে তাদেরকে না জড়াতে, এই আহ্বান তারা জানাচ্ছেন। শাবান মাহমুদ, আপনার কাছে জানতে চাই যে আসলে সব মিলিয়ে আপনার কি মনে হয় যে আসন্ন নির্বাচনটি তার ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন সেটি দিয়ে আমি শুরু করতে চাই, কারণ এটি সব থেকে লেটেস্ট। কিছুক্ষণ আগে শুরু হওয়া গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে তিনি বলেছেন যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করেছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এর পক্ষে যুক্তি দেখাতে পারবেন, এবং আমরা গণমাধ্যম কর্মী হিসেবে যতটা জানি যে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিলেন কিন্তু একটি বিতর্কিত প্রক্রিয়ার ভেতর দিয়ে। তিনি মার্শাল ল চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। আমরা যারা গণমাধ্যমে কাজ করি অথবা এদেশের সচেতন নাগরিক সমাজ তারা নিশ্চয়ই জানেন যে 1975 সালের 15ই আগস্ট তৎকালীন আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা এবং ক্যাবিনেটেও তার অবস্থান ছিল খন্দকার মুস্তাক আহমেদ। পরবর্তীতে তিনি দলের অভ্যন্তরে এবং বাইরে খুনি মুস্তাক হিসেবে চিহ্নিত হয়েছিলেন। এই খুনি মুস্তাকের ষড়যন্ত্রের কারণে যখন বঙ্গবন্ধুকে প্রায় সপরিবারে হত্যা করা হলো, তারপরে বাংলাদেশের গণতন্ত্র সত্যিকার অর্থে কিছুদিনের জন্য বা বেশ কিছু সময়ের জন্য নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। এটি অভিযোগ রয়েছে এবং এটি প্রমাণিত সত্য। এই সময় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি সেনা ক্যান্টনমেন্ট থেকে আসলে রাজনীতির মাঠে তার আগমন ঘটে এবং তিনি হ্যাঁ না ভোট দিয়েছিলেন, একটি রেফারেন্ডাম দিয়েছিলেন। হ্যাঁ না ভোটের ইতিহাসও এদেশের জনগণ জানে। হ্যাঁ ভোট পড়েছিল কিভাবে, কোথাও কোথাও শতভাগ ভোটের থেকেও বেশি ভোট পড়েছিল গণনার পরে। এবং আজকে সাম্প্রদায়িক শক্তির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসেবে যাদেরকে চিহ্নিত করা হয়, সেই গোলাম আজমকেও নাগরিকত্ব দেওয়ার জন্য জিয়াউর রহমান সাহেবই বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনেছিলেন। এবং তিনি বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছেন জাতিকে, বললেও তার বহুদলীয় গণতন্ত্রের নামে তার শাসন আমলে প্রায় প্রতিদিনই অভিযোগ রয়েছে কোনোদিনই কারফিউ ছাড়া সেই গণতন্ত্র বাস্তবায়ন হয়নি। তা কারফিউ গণতন্ত্রের সঙ্গে এদেশের মানুষ পরিচিত হয়েছে জিয়াউর রহমান সাহেবের আমলে, বিতর্কিত হ্যাঁ না ভোটের সময়। এবং যেটি মাননীয় প্রধানমন্ত্রী আমরা টেলিভিশনে দেখছিলাম, তার বক্তব্য শুনছিলাম যে ভোটের বাক্স আগে থেকেই ভরে গিয়েছে, ভোটারদের যাওয়ার প্রয়োজন হয়নি। এই অভিযোগগুলো কিন্তু সত্যিকার অর্থেই সত্য। হয়তো রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষ, যারা বিএনপির প্রতিপক্ষ, তারা হয়তো এটিকে একটু শক্ত ভাষায়, আক্রমণাত্মক ভাষায় বলবে, কিন্তু গণমাধ্যম কর্মীরা অস্বীকার করতে পারবে না যে জিয়াউর রহমান সাহেবের আমলে নির্বাচন প্রক্রিয়াটি ধ্বংস হয়েছিল। পরবর্তীতে যেটি প্রধানমন্ত্রী বলেছেন যে আওয়ামী লীগ চেষ্টা করেছে স্বচ্ছ করতে, হ্যাঁ, শুধু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাই নন, এই ক্ষেত্রে আমি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকেও একটু দিতে চাই, ক্রেডিট দিতে চাই। কারণ স্বৈরাচার এরশাদ সরকারের বিরুদ্ধে যে গণ আন্দোলনটি হয়েছিল, সেই আন্দোলনে শেখ হাসিনা পাশাপাশি বেগম খালেদা জিয়া তারা গণ আন্দোলন পরিচালনা করেছিল স্বৈরাচার সরকার হটাতে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতিকে নির্বাচন উপহার দিতে। সেই বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী যেটি দাবি করেছেন যে তার দলের অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নির্যাতনের মুখোমুখি হয়েছে, এটি সত্য। গণতন্ত্রের লড়াইয়ে আওয়ামী লীগ এবং পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু নির্যাতনের শিকার হয়েছে। আর বেগম খালেদা জিয়া লন্ডন থেকে এসে যে সহায়ক সরকারের রূপরেখা দেবেন, এটি তিনি ইতোমধ্যেই কিন্তু দিয়েছেন। তিনি ভীষণ 2030-তে একটি বড় অংশ জুড়েই কিন্তু এই নির্বাচন সহায়ক সরকারের কথা বলেছেন এবং আরও বিস্তারিতভাবে স্পেসিফিক ফর্মে হয়তো
তিনি লন্ডন থেকে এসে মানে লন্ডন যাবেন, তারপরে আসবেন, এসে দিবেন। লন্ডন মিশনে তিনি হয়তো তার সন্তান বিএনপির সিনিয়র চেয়ারপারসন, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তার সঙ্গে হয়তো তার দলের বিভিন্ন কৌশল নিয়ে আলাপ করবেন, আগামী নির্বাচনে দলীয় প্রার্থী কাদের করবেন সেই ধরনের একটি ক্রাইটেরিয়া করবেন। নিশ্চয়ই তারেক রহমান সাহেব তার সন্তান, তবে পাশাপাশি তিনি কিন্তু দলের একটি গুরুত্বপূর্ণ পদে আছেন এবং তিনি নির্বাসনেই আছেন, বাংলাদেশে নেই। বাট তার সঙ্গে কিন্তু বিএনপির তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের যোগাযোগ রয়েছে বলে আমরা জানি। তার সঙ্গে সলা পরামর্শ করে তিনি এসে একটি সহায়ক সরকার, কিন্তু সহায়ক সরকারের বিষয়টি সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের যে সংবিধান রয়েছে বিদ্যমান, এই সংবিধানের সঙ্গে কিছুটা সাংঘর্ষিক। এটি জাতীয় সংসদে এই সহায়ক সরকারের রূপরেখা যদি গ্রহণ করতে হয়, তাহলে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে একটি অনুমোদন প্রয়োজন হবে। সেই জায়গায় আওয়ামী লীগ যেহেতু সংখ্যাগরিষ্ঠ আসন নিয়েই সংসদে আছেন, শেষ পর্যন্ত এই সহায়ক সরকারের রূপরেখা বেগম খালেদা জিয়া দিতেই পারেন, কিন্তু এটি কতটা মানে সরকারি দলের কাছে গ্রহণযোগ্য হবে বা তারা মেনে নেবেন বা সংসদে এটি শেষ পর্যন্ত অনুমোদন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। আমি একটু ইলিয়াস খানের কাছে জানতে চাই যে অনেকে বলছেন যে চলমান যে সংসদীয় ব্যবস্থা রয়েছে তাতেই আগামী নির্বাচন করা সম্ভব, অনেক বিশিষ্টজনই বলছেন। এবং যেটা বলছিলাম যে সেনাবাহিনীর কে তারা রাজনৈতিক এই বিষয়গুলো থেকে দূরে রাখতে বলছে, কারণ বিএনপির সবচেয়ে বড় দাবি হচ্ছে নির্বাচনে সেনা মোতায়েন করা। সেক্ষেত্রে সহায়ক সরকারের যে দাবিটি বিএনপি রাখছে সেটা আসলে কতটুকু বাস্তবসম্মত বলে আপনার মনে হয় ইলিয়াস খান? ধন্যবাদ আপনাকে এবং এই ডিবিসি যারা দেখছেন ধন্যবাদ জানাচ্ছি। এর আগে আমি একটু বলতে চাই যে কথাটি আপনার প্রথম প্রশ্ন ছিল এবং একটু আগে আমরা যখন স্টুডিওতে আসি এর জাস্ট আগে দেখছিলাম মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছেন যে বিএনপি আমলের নির্বাচন সুষ্ঠু হয়নি। জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি এই নির্বাচনে যে কারচুপি বা ব্যালট বাক্স ভর্তি সেটি শুরু। এই প্রসঙ্গে একটু বলতে চাই যে বাংলাদেশে যে প্রথম নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ 1971 সালের পরে যে সরকার গঠনের পরে প্রথম ডাকসু নির্বাচন হয়েছিল, সেই ডাকসুর ব্যালট বাক্স ছিনতাই দিয়ে শুরু হয়েছিল নির্বাচন ছিনতাই। ডাকসুর ব্যালট বাক্স ছাত্রলীগ তাদের পরাজয় নিশ্চিত জেনে সেই ব্যালট বাক্স ছিনতাই করে খোলা জিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরেছিল, এটা কিন্তু ইতিহাসের অংশ। নাম্বার 2, তারপর 1973 সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিরোধী দল মাত্র 60টি আসন পেয়েছিল। অনেক বড় বড় নেতা, আমরা নিশ্চয়ই জানি জাসদ তখন অত্যন্ত বড় একটি শক্তিশালী দল। সেই দলের বড় বড় নেতা বা অন্যান্য বড় বড় নেতা যারা ছিলেন যাদের সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ ছিল কোনোভাবে যেন এদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়। এবং সাম্প্রতিক আমি একটা বই পড়েছি, অনেক পুরনো বই, প্রফেসর রাজ্জাককে, তিনি বলেছিলেন যে বাংলাদেশের গণতন্ত্র বিকাশের জন্য একটি শক্তিশালী বিরোধী দল দরকার 73-তে। কিন্তু বিরোধী দলের কেউ যাতে নির্বাচিত হয়ে না আসতে পারে সেই ব্যবস্থা কিন্তু ছিল। এবং সেই যে তাদের ধারাবাহিকতা, শাবান মাহমুদ অনেক কথা বলেছেন, সেই সুযোগে বলতে চাই এর সর্বশেষ সংযোজন আমরা দেখেছি 2014-তে এমনভাবে নির্বাচন করেছে, আগে পার্লামেন্টে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে 154 জনকে, তাও তো যেটি শাবান মাহমুদের কথাই বলি বা মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে ব্যালট বাক্স আগেই ভরে রাখা হতো, এবার তো ব্যালট বাক্স রাখারই সুযোগ দেওয়া হয়নি, কারণ কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। 154টি আসনে আগে নিজেদের এমপি নিশ্চিত করে অন্য যাতে কেউ না দাঁড়াতে পারে বিভিন্ন কৌশলে সেটি নিশ্চিত করে তারপর নির্বাচন হয়েছে। তারপর সর্বশেষগুলো দেখুন, ইউপি নির্বাচন, উপজেলা নির্বাচন এবং সর্বশেষ স্বৈরাচার আইয়ুব খানের মতো তাদের বেসিক ডেমোক্রেসি ছিল 80,000 ডেমোক্রেট, সেই প্রক্রিয়ায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করা হয়েছে। এইভাবে আগে ইউপি চেয়ারম্যান মেম্বার নির্বাচন করা হয়েছে ভোট দখল করে, কেন্দ্র দখল করে, কোনো ভোটই হয়নি। উপজেলার প্রথম যে পর্বটি নির্বাচন হচ্ছে, নিশ্চয়ই আমরা ভুলে যাই, শাবান মাহমুদ মিডিয়ার কর্মী, প্রথম নির্বাচনটি মোটামুটি নিরপেক্ষ হয়েছিল এবং সেখানে কিন্তু বিরোধী দলের প্রার্থীরা জেতার অনেক সুযোগ ছিল, অনেকে জিতেছেন। সেটি দেখেই সারা দেশে কেন্দ্র দখল, ভোট দখল, বুথ দখল, সেই সংস্কৃতি নিজেদের লোকজনকে নির্বাচিত করে এসছে। তারপরে কি হচ্ছে, জেলা পরিষদে একটি অন্য দলের কেউ নির্বাচিত হতো, নিশ্চয়ই এটি কিন্তু আমরা সবাই জানি এবং এটি কিন্তু সেই বেসিক ডেমোক্রেসির মতো। তো এই প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন অসত্য, অসুন্দর এবং দেশের টপ এক্সিকিউটিভের মুখ থেকে এই ধরনের কথা কিন্তু আমরা প্রত্যাশা করি এবার। এবং আরও আওয়ামী লীগ নেতাদের সাম্প্রতিক বক্তব্য দেখলে আপনারা নিশ্চয়ই চোখে এড়িয়ে যাবেন না, তাদের এক ধরনের দহন শুরু হয়েছে
যে বিএনপি নির্বাচনে যাচ্ছে, এই বিষয়টি তারা মানতে পারছে না। গত 5 বছর যেভাবে দেশ চালিয়েছে তারা, যে দুর্বিনীত দুঃসহ শাসন, না বিএনপি কিন্তু তারা বেশ শক্তিশালী প্রতিপক্ষ মনে করছে এবং সেভাবেই তো তারা না এখন প্রিপারেশন এটা গা জ্বলা শুরু হয়েছে যে বিএনপি নির্বাচনে আসছে। আগেরবার তো নানা কৌশলে বিএনপি যাতে না আসতে পারে এবং তারা ভোট দখল করে, কেন্দ্র দখল করে, নিজেদের প্রার্থী জিতিয়ে তারপরে এই 5 বছর দেশ চালিয়েছে এবং একটা অদ্ভুত বিরোধী দল নিয়ে তারা দেশ চালিয়েছে, যে বিরোধী দল সরকারেও আছে আবার তথাকথিত বিরোধী দলেও আছে এবং এই বিরোধী দলের হাস্যকর সারা বিশ্ব তা প্রমাণ করে দিয়েছে। বিশ্বে যারা নেতারা আসে সেখানে, আমি একটু শেষ করি, এই যে একটি প্রসঙ্গ আবার এসছে গণতন্ত্রের কথা, যে সমান মোহাম্মদ সাহেব বলেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি গণতন্ত্র হত্যা করেছেন। বাকশাল করে কারা এদেশের গণতন্ত্র হত্যা করেছিল বাংলাদেশের মানুষ জানে। এবং আজকে যে বলা হচ্ছে যে তিনি একটি অবৈধভাবে ক্ষমতায় এসেছিলেন, এই যে 15ই আগস্ট যে বিয়োগান্তক ঘটনা, যেটি নিঃসন্দেহে নিন্দনীয়, এটি কিন্তু আওয়ামী লীগের লোকজন করেছিল, একদম আওয়ামী লীগের লোকজন এটি কিন্তু। এবং মাননীয় প্রধানমন্ত্রী একটি বক্তব্য দেখলাম সেদিন, তিনি কোথায় যেন বলেছেন, জার্মানিতে তিনি যখন ছিলেন, যখন এই হত্যাকাণ্ডের কথা তিনি শুনেছেন, তিনি বলেছেন মোস্তাক চাচা তো এই ঘটনা ঘটাতে পারেন না। মানে তাদের পরিবার, মন্ত্রী পরিষদ সবকিছু মিলে আওয়ামী লীগের লোকজনের তারাই কিন্তু ঘটনাটি ঘটিয়েছে। কিন্তু এখন ইতিহাস ঘুরিয়ে দিয়ে এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি যারা করে, এদের উপর নানাভাবে এ ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে আসলে। কিন্তু এই ঘটনা যে আওয়ামী লীগের লোকজন ঘটেছে এটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এখন ইতিহাস ঘোরানোর চেষ্টা চলছে। আচ্ছা, আমি একটু শাবান মাহমুদের কাছে এ প্রসঙ্গে জানতে চাই যে যেমনটা ইলিয়াস খান বলছিলেন যে আসলে এই সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো আসলে পরিকল্পিতভাবে এবং আগে থেকেই তাদের জয় নিশ্চিত ছিল, বিভিন্নভাবে বিরোধী দলগুলোকে সেই নির্বাচনে অংশগ্রহণ করা থেকে নিবৃত্ত করেছে তারা। আপনি নিশ্চয়ই কিছু যোগ করতে চাইবেন এই কথার সাথে। আমি অবশ্যই এই প্রশ্নের জবাব দেব, তবে তার আগে আমি শুধু একটি জায়গায় ইলিয়াস খানের যে বক্তব্য যে 1973 সালে অনুষ্ঠিত নির্বাচনে বিরোধী দলকে সংসদে আসতে দেওয়া হবে না এমন পরিকল্পনার অংশ হিসেবে মাত্র 7টি আসনে তৎকালীন বিরোধী দলের নেতারা সংসদে নির্বাচিত হয়েছিল। এর থেকে বেশি আসনে নির্বাচিত হলে হয়তো নির্বাচনের নিরপেক্ষতা প্রমাণ হতো, এমনটি বোঝানোর চেষ্টা করেছেন ইলিয়াস খান। কিন্তু আমি শুধু ইলিয়াস খানের উদ্দেশ্যে বলবো, এটি না হয় বঙ্গবন্ধু সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন, সেখানে প্রভাবের সুযোগ থাকলেও থাকতে পারে, কিন্তু 1970 সালে যে নির্বাচনটি হয়েছিল তৎকালীন পাকিস্তান সরকার ক্ষমতায় থাকা অবস্থায়, তখন কিন্তু এই 300 আসনের চিত্র যদি দেখি, আওয়ামী লীগ 298টি আসনে নির্বাচিত হয়েছিল। তার অর্থ কি এই দাঁড়ায় না যে 5টি আসন আরো বেশি পেয়েছে 1973 সালে বিরোধী দল? সেটির প্রেক্ষাপটটা একদম ভিন্ন প্রেক্ষাপট ছিল, কারণ তখন আন্দোলন এত তুঙ্গে ছিল যে আওয়ামী লীগের এমন জনপ্রিয়তা ছিল যে আসলে বিরোধী দল বলে তখন কিছু ছিল না। ধীরে ধীরে ক্ষমতা লোভীরা বা ক্ষমতা লোভীদের একটি অংশ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানদের মতো সাবেক প্রেসিডেন্টদের সহায়তায়, আপনি যে বলেছেন যে আওয়ামী লীগের একটি অংশ বঙ্গবন্ধু হত্যার জন্য দায়ী, এটি আমরাও স্বীকার করি, আমরাও জানি। কিন্তু সেই হত্যাকারীদের কারা ইন্ধন জুগিয়েছিল, সেই হত্যাকারীদের হত্যা কাজে কারা সহায়তা করেছিল, সেই জায়গায় মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম চলে আসে। সেটি হয়তো মাননীয় প্রধানমন্ত্রী বোঝাতে চেয়েছেন। আমি ওই বিতর্কে যাব না। আপনি যেটি বলছেন যে আওয়ামী লীগ সরকারের অধীনে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে কতটা কারচুপি নির্বাচন হয়েছে, কতটা পরিকল্পনার, কতটা ষড়যন্ত্রের, ইলিয়াস খানের বক্তব্যের সূত্র ধরেই বলতে চাই, আমি গণমাধ্যম কর্মী, আমি কোনো পক্ষ বিপক্ষ নিতে চাই না। তবে ইলিয়াস খানই আসলে তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন যে নির্বাচনগুলোতে আসলে বিএনপির জয় অবধারিত হয়েছে বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে, সেখানে তিনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে বিধায় সেখানে তারা জয়ী হয়েছেন। কুমিল্লা নির্বাচনে আমরা দেখেছি সম্প্রতি কুমিল্লার বিএনপির দলীয় প্রার্থী জয়ী হয়েছেন, কিন্তু কুমিল্লা নির্বাচনের আগে এবং নির্বাচন চলাকালীন সময় বিএনপি নেতাদের বক্তব্য আপনি যদি পত্রিকা একটু ঘাটেন দেখবেন যে নির্বাচনী ফল ঘোষণার আগ পর্যন্ত তারা এই ধরনের আশঙ্কার কথাই বলেছে, কিন্তু পরবর্তীতে ভোটের রেজাল্ট দেখা গেল তারা জয়ী হয়েছে। এরকম যখন বিএনপি জিতবে তখন নির্বাচন নিরপেক্ষ হয়েছে, এটি ইলিয়াস খান নয়, বিএনপি নেতাদের বক্তব্য। আর যখন হারবেন তখন কারচুপি হয়েছে, পরিকল্পনা হয়েছে, এই বিষয়গুলো আসলে না। তবে অবশ্যই যেহেতু বিরোধী দল বিএনপি সংসদেই নেই, বিএনপি রাজনৈতিকভাবে অনেকটা কোণঠাসা, তাদের দলটাও অনেকটা অসংগঠিত, সুসংগঠিত অবস্থায় নেই। বিরোধী দলে থাকলে যেটি হয়, তাদের দলীয় নেতাকর্মীদের উপরে নানানভাবে হয়রানির শিকার তারা হচ্ছেন, এই অভিযোগগুলো আসছে। আমরাও স্বীকার করতে চাই যে হ্যাঁ, বিরোধী দলে থাকলে সরকার পক্ষ থেকে কিছু না কিছু চাপের মধ্যে থাকে, হয়রানি হোক বা না হোক সেটি কিন্তু এক ধরনের হয়রানি। তা বিএনপি দলীয়ভাবে সাংগঠনিকভাবে এখন অনেকটা দুর্বল। এই দুর্বলতা কাটিয়ে দলকে সংগঠিত করতে
দলের মধ্যে যে সাংগঠনিক প্রাণ ফিরে পাওয়ার জন্য যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্ব কিন্তু এখন বিএনপির এই নেতৃত্ব এখন আমার কাছে মনে হচ্ছে যে তারা খুব একটা অর্গানাইজড না। হ্যাঁ, নেতাদের ভূমিকাটাও খুব একটা প্রো পিপল ক্যারেক্টার না। তারা কিন্তু আড়ালে থাকে, পর্দার আড়াল থেকে অনেক কথা বলছেন, দৃশ্যমান না। রাজনীতির মাঠ তাদের দখলে নেই, কিন্তু তারা হয়তো বলবে যে নির্যাতন চলছে, পুলিশ বেপরোয়াভাবে তাদের উপরে হামলা চালাচ্ছে, সমাবেশ করতে দিচ্ছে না। এই অভিযোগগুলো কিন্তু আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন এর থেকেও বড় নির্যাতনের অভিযোগ ছিল এবং আমরা দেখেছি। কিন্তু আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচি তাতে বাধাগ্রস্ত হয়েছে অথবা কর্মসূচি থেকে তারা সরে গেছে, তারা আড়ালে ছিল, তারা ঘরে ঢুকে গেছে, এমন অভিযোগ কিন্তু আমরা পাইনি। আমি ইলিয়াস খানের কাছে একটি প্রশ্ন রেখে একটু বিরতিতে যেতে চাই। আপনার কাছে একটু জানতে চাইবো বিরতি থেকে ফিরে আসার পরে যে এই যে শাবান মাহমুদ বলছিলেন এবং অনেকেই বলেন যে বিএনপি কিন্তু এখন সাংগঠনিকভাবে অনেক দুর্বল হয়ে আছে এবং ঠিক এই মুহূর্তে বিএনপির জাতীয় নির্বাচনের প্রস্তুতি কিংবা যেখানে তৃণমূল গোছানো বা ঘর গোছানোর যে বিষয়গুলো সেগুলো আর নেতৃত্বের বিষয়টি নিয়েও কিন্তু বিএনপি অনেক দোলাচলের মধ্যে আছে। ইলিয়াস খান, আপনার কাছে এই প্রশ্নগুলো জানবো যে এই মুহূর্তে আসলে বিএনপি কতটুকু প্রস্তুত আছে নির্বাচনের জন্য। তার আগে নিশ্চয়ই আমার একটা বিরতির সময় হয়েছে। একটা বিরতি নিয়ে ফিরে আসছে বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণ। স্টুডিওতে আজকে শাবান মাহমুদ এবং ইলিয়াস খান আছেন আমাদের সাথে। ইলিয়াস খান, বিরতিতে যাবার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেছিলাম যে বিএনপি এখন মানে সবাই যে প্রশ্নটা আসলে তোলে যে বিএনপির যে এখন সাংগঠনিক অবস্থা, সেক্ষেত্রে বিএনপি কতটুকু প্রস্তুত? আমি এক এক করে বলি আপনাকে। যেমন গত 14 সালের নির্বাচনের পরে দেশব্যাপী আওয়ামী লীগ, পুলিশ, র্যাব সহ বিএনপি নেতাকর্মীদের উপর যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, তারপর কিন্তু বিএনপি থেকে একটি লোক দলছুট হয়ে যায়নি। সবাই ঐক্যবদ্ধ আছে এবং তারা নির্বাচনের জন্য প্রস্তুত। এই কারণে আমার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 1.5-2 বছর আগে থেকে কিন্তু জনগণের পয়সায় এখন বিভিন্ন জায়গায় ভোট চাচ্ছেন। তিনি যাচ্ছেন প্রধানমন্ত্রী হিসেবে, কিন্তু নৌকার পক্ষে ভোট চাচ্ছেন এবং কিন্তু পাবলিকের পয়সায়। হ্যাঁ, কারণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন প্রধানমন্ত্রী তাদের বোঝা হয়ে গেছে গত দীর্ঘ সময় যে দুঃসহ দুর্বিনীত শাসন চলেছে বাংলাদেশের মানুষ যেদের ভোট দেবেন এটা টের পেয়ে গেছে। এবং যে কথাটা আপনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি নির্বাচন করার জন্য এখন প্রস্তুত কিনা, এবং নেতাকর্মীরা অবশ্যই প্রস্তুত। এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয় এবং যে সহায়ক সরকারের প্রসঙ্গে বলা হচ্ছে এই বিষয়ে আপনাকে একটু বলতে চাই যে বাংলাদেশের ইতিহাস আপনি দেখুন 73 থেকে শুরু করে 96, 2001 এবং 2008 যেগুলো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোর কিন্তু মূলত গ্রহণযোগ্যতা জনমনে রয়েছে এবং জনগণ মোটামুটি সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছে। 2001 সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই জনমনে। 2001 সালে না, কেন নেই? প্রথম দিন এসে নির্বাচন কমিশন 22 জন সচিবকে চেঞ্জ করেছিল। 50 জন করে অসুবিধা কি? না না না, কেন করলে অসুবিধা কি? করতে পারে, রাইট আছে, কিন্তু করে কাদেরকে এনেছিল? আমার যদি সন্দেহজনক মনে হয় আমি অবশ্যই করতে পারি। এনেছিল তারা তো ভিন্ন রাষ্ট্র বা ভিন্ন কোন থেকে কাউকে নিয়ে আসেনি। নির্দেশ বাস্তবায়ন করেছিল সেদিন। এটা 2001 সালের নির্বাচন। যে নির্বাচনে আওয়ামী লীগ জিতবে না সেটি গ্রহণযোগ্যতা নেই। তারা তো যাদেরকে নিয়ে আসছে তারা তো এই রাষ্ট্রেরই কর্মচারী কর্মকর্তা। না, 91 সালের নির্বাচনে আওয়ামী লীগ জিতে নাই, কিন্তু আওয়ামী লীগ 91 সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা ছিল। 2001 সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা যে ছিল না। 91 সালে তো আওয়ামী লীগ তারা মোটামুটি পার্লামেন্টের মন্ত্রী সব ঠিক করে ফেলেছিল, বাট জনগণ বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছিল। এবং নিঃসন্দেহে 2001-এ আপনি যেটি বললেন সেটি খুব ভালো কাজ ছিল এই কারণে, কারণ যে সরকার 96 থেকে 2000 পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সব জায়গায় তাদের মতো করে মানুষ সেট করেছিল। তো একটি নিরপেক্ষ সরকার এসে যদি চেঞ্জ করে এবং এই রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আসে, সেখানে দোষের কি আছে? আমি এই প্রসঙ্গে এনেছিল কাদের, তাদের কাজ কি ছিল? তাদের কাজ কি ছিল? তাদেরকে এই আপনি যে অভিযোগ করেন যে নির্বাচনে ভোট কারচুপি হচ্ছে এখন, তারা সেই কাজটি করেছিল। তারা কারচুপি করেছে, হ্যাঁ, তারা প্রশিক্ষিত লোক ছিল। অবশ্যই না, কারণ যারা লতিফুর রহমান সাহেব তিনি বোধহয় তিনিই ছিলেন কি বলে যে তখন তো বাংলাদেশের সন্ত্রাসী জনপদ ফেনী থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জের শামীম ওসমান থেকে শুরু করে বিভিন্ন পকেটে সন্ত্রাসী জনপদ তৈরি করেছিল আওয়ামী লীগের শাসনামলে। সেগুলো দমন করার জন্য বা সেসব জায়গায় মানুষ যাতে ভোট দিতে পারে সেই জন্য অনেক জায়গায় ডিসি বা অন্যান্য কর্মকর্তা চেঞ্জ করা হয়েছিল। এই সুযোগ আমি বলে রাখি যে কথাটি বললাম, তারপরও সবার মধ্যে আপনার ভিন্ন মত থাকলে বলবেন। তো আমাদের অভিজ্ঞতা হচ্ছে 96, 2001 এবং 2008 নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো গ্রহণযোগ্যতা পেয়েছে এবং আমাদের
অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা, যে বিশেষ করে 2014 সালে যে নির্বাচন হয়েছে বর্তমান সরকারের অধীনে, সেই নির্বাচন সারা বিশ্বে প্রশ্নবিদ্ধ। সেই নির্বাচনে একটু আগেও বলেছি, আবারও বলি, সেটি রিপিট করে, যে 154 জন, সেখানে অন্য কোনো প্রার্থী ছিল না। এরকম একটি পার্লামেন্ট বাংলাদেশের মতো গণতন্ত্র প্রিয় দেশে, যে দেশের মানুষ গণতন্ত্রের জন্য বারবার লড়াই করেছে, মহান মুক্তিযুদ্ধ করেছে, জীবন দিয়েছে, যে স্বাধীন করেছে, সব কিন্তু গণতন্ত্রের জন্য, সেই দেশে এরকম একটি পার্লামেন্ট থাকবে এবং এই পার্লামেন্টের অধীনে নির্বাচন হবে, সেটি সুষ্ঠু নির্বাচন, সেটি ভাবার কোনো সুযোগ নেই। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছেন যে আমরা একটা সহায়ক সরকারের রূপরেখা দিব, সেটি কি হোক দেখা যাক, সেটা যদি সব দলের সঙ্গে আলোচনা করে আমরা এটা দেখব। তবে তার আগে মনে হচ্ছে যে এই নির্বাচন নিয়ে আসলে আপনাদের দ্বিমত থাকতে পারে, নিজেদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, কিন্তু যে বিষয়টি নিয়ে এক মতে আপনারা পৌঁছতে পারেন, পরবর্তী আমাদের প্রসঙ্গটি হয়তো বা সেরকমই, সেটা হলো যে আমরা একটু ফটো সাংবাদিক আশিককে নিয়ে কথা বলতে চাই। তাকে যে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে দায়ী যে পুলিশ সদস্য যে আছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আইজিপি জানিয়েছেন। শাবান মাহমুদের কাছে আমি শুরুতেই জানতে চাই, কারণ শাবান মাহমুদ আজকে সারাদিন এই সংক্রান্ত যে প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে ছিলেন। শাবান মাহমুদ, এই যদি হয় অবস্থা, যদি সত্যি আশিক মোহাম্মদকে ফাঁসানোর চেষ্টা করা হয় বা মিথ্যা অভিযোগে তাকে ধরানো দেখানো হয় পুলিশের হেফাজতে, সেক্ষেত্রে আসলে নিরাপত্তার বিষয়টি একটি এখানে প্রশ্ন। আপনার কাছে জানতে চাই, আমরা আসলে কতটুকু নিরাপদ? হ্যাঁ, আমাদের নিরাপত্তা নিয়ে আমরা অনেক ক্ষেত্রেই শঙ্কিত। যদিও সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে জনগণের জানমালের সর্বোচ্চ নিরাপত্তা তারা দিচ্ছে, সেই জায়গায় আমি দ্বিমত করব না। তবে সাংবাদিকদের, বিশেষ করে যে পেশায় আমরা রয়েছি, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তার বিষয়টি ক্রমাগত শঙ্কার মধ্যে চলে যাচ্ছে। বিশেষ করে আইসিটি অ্যাক্টের বিতর্কিত 57 ধারা, এই ধারা দিয়ে আমাদের মুক্ত মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করার চেষ্টা করা হচ্ছে। গতকাল ডেইলি স্টারে একটি লিড স্টোরি প্রডিউস করেছে, সেখানে দেখা যায় যে গত 3 মাসে 21 জন সাংবাদিকের নামে এই আইসিটি অ্যাক্টে মামলা করা হয়েছে, খুব তুচ্ছ ঘটনাকে ঘিরে। ফেসবুক স্ট্যাটাসকে ঘিরে অনেক ক্ষেত্রে মামলা করা হয়েছে এবং সেই মামলা আমলে নেওয়া হয়েছে এবং তারা এই গ্রেপ্তারি পরোয়ানার ভয়ে নিরাপত্তাহীন অবস্থায় আছেন। আর এর বাইরে সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল সহ আমরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় যে বিচ্ছিন্ন ঘটনা দেখেছি, অনেক সাংবাদিক কিন্তু হত্যাকাণ্ডেরও শিকার হয়েছে। তা এটি সরকারের পক্ষ থেকে বিচ্ছিন্ন ঘটনা বলা হচ্ছে, কিন্তু আমরা মনে করি যে এটি পরিকল্পিত সন্ত্রাসী ঘটনা। সাংবাদিকরা যখন সত্যিকার অর্থে তাদের মুক্ত মত প্রকাশের জন্য, তাদের অনুসন্ধানী মানসিকতার জায়গা থেকে তারা সমাজের বিভিন্ন অনিয়ম, দুর্নীতির চিত্র তুলে আনছে, স্থানীয় সংসদ সদস্যদের বিতর্কিত কর্মকাণ্ড পত্রিকায় প্রকাশ করছে বা টেলিভিশনে নিয়ে আসছে, তখন স্থানীয় সংসদ সদস্যরা অনেক অতিমাত্রায় বাড়াবাড়ি করছেন বলে আমরা অভিযোগ পাচ্ছি। আমি শুধুমাত্র একজন গণমাধ্যম কর্মী নই, বাংলাদেশের সর্ববৃহৎ একক সাংবাদিক সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি। আমার কাছে প্রতিনিয়ত সাংবাদিকরা নির্যাতনের শিকার হলে আমার কাছে সবার আগে কিন্তু এই খবরটি চলে আসে এবং তাৎক্ষণিকভাবে সাংগঠনিকভাবে এর প্রতিকারের চেষ্টা করি। আশিক মোহাম্মদের কথাই বলি, ঈদের মাত্র 2 দিন আগে গভীর রাতে তাকে পুলিশ সন্দেহজনকভাবে গ্রেপ্তার করে এবং তার কাছে অভিযোগ রয়েছে যে 1 লাখ টাকা দাবি করা হয়। যখন তিনি অস্বীকার করেছেন, তখন তার পকেটে কয়েকটি টুকরো ইয়াবাট, কয়েকটি ট্যাবলেট তাকে জোরপূর্বক ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। পুলিশের পক্ষ থেকে আজকে যখন আমরা সমাবেশ করেছি প্রেস ক্লাবের সামনে এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি এবং আমি আজকে ঘোষণা করেছি কর্মসূচির অংশ হিসেবে যে আগামীকাল পল্টন থানার সামনে ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। সেখানে যদি আমাদের আশিক মোহাম্মদের মুক্তির কোনো আশ্বাস আমরা না পাই, প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ঘেরাও কর্মসূচি দেওয়া হবে। সেখানেও যদি আমাদের মুক্তির আশ্বাস না মেলে আশিক মোহাম্মদের, সেক্ষেত্রে আমরা পুলিশের সকল খবর বর্জনেরও আমরা চিন্তাভাবনা করছি। আজকের এই প্রবল আন্দোলনের চাপে পুলিশ কর্তৃপক্ষের কিছুটা টনক নড়েছে। পুলিশের মহাপরিদর্শক অর্থাৎ আইজি সাহেব তিনি আশ্বাস দিয়েছেন যে ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে। ঘটনার দায়ে যদি যাদেরকে আমরা সন্দেহভাজন হিসেবে যে পুলিশ কর্মকর্তাকে বলছি যে 1 লাখ টাকা তিনি অনৈতিকভাবে দাবি করছেন, সেটি সত্য হলে ব্যবস্থা নেবেন। এই আশ্বাসের প্রতি অতীতের অভিজ্ঞতায় আমরা আশ্বস্ত হতে পারি না, কারণ অতীতেও আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে পুলিশের কোনো কর্মকর্তা যখন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছেন বা অন্যায়ভাবে কাউকে কোনো সাংবাদিকের উপর নির্যাতন চালিয়েছেন অথবা কোনো সাংবাদিককে হয়রানি স্বীকার করেছেন, তখন আমরা প্রবল আন্দোলন করলেও, কর্মসূচি দিলেও, আলটিমেটাম দিলেও
পুলিশের আশ্বাসের মধ্যেই থেকে গেছে, তার কোনো বাস্তবায়ন আমরা পাইনি। আমরা আশা করব যে আশিক মোহাম্মদের ঘটনাটিকে পুলিশ খুব গুরুত্ব সহকারে দেখবেন, এবং আমি অবশ্যই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিছুক্ষণ পরেই বিষয়টি অবহিত করব। আমি তার সঙ্গে দেখা করার কর্মসূচি নিয়েছি। সেখানেও আমি বলবো, আজকে পুলিশের ঊর্ধ্বতন কয়েক কর্মকর্তার সঙ্গে এই বিষয় নিয়ে আমার আলাপ হয়েছে। তারা অবশ্য দাবি করছেন যে তারা 164-এ এই ঘটনার সঙ্গে আরও দুজন জড়িত ছিল। একজনের যে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং যে স্টেটমেন্ট, সেটি প্রমাণ করে যে আমাদের আশিক মোহাম্মদ ইনোসেন্ট নন, তিনিও এই ঘটনার দায়ে অভিযুক্ত। কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে নিশ্চিত হতে চাই যে এটি ক্রিয়েটেড, অ্যারেঞ্জড নাকি সত্য। যদি সত্যিকার অর্থে আমাদের আশিক মোহাম্মদেরও কোনো তারা যে অভিযোগে গ্রেপ্তার করেছে তার যদি সত্যতা মিলে, আমরা অন্যায়ভাবে অনৈতিকভাবে সরকারকে চাপের মধ্যে ফেলবো না। এই ঘটনা যদি সত্যতা থেকে থাকে তাহলে তো আসলে সেটা তো সবারই জানার কথা। সেক্ষেত্রে তো এই ধরনের একটা আন্দোলন তৈরি হওয়ার কোনো সুযোগ থাকে না। ইলিয়াস খান, আপনার কি মনে হয় যে সত্যি যদি আশিক মোহাম্মদ অপরাধী হন বা যেটা বলা হচ্ছে যে অভিযুক্ত হন, সেক্ষেত্রে এই ধরনের অনেকগুলো বিষয় আছে। যেমন ধরুন যে কথাটি শাবান মাহমুদ বলেছেন, এবং প্রথম তাকে আমি ধন্যবাদ জানাই যে তিনি একটি বড় আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছে, এই কারণে যে আশিক মোহাম্মদ তিনি সংবাদকর্মী বা সংবাদপত্রে কাজ করেন বলে ন্যূনতম প্রতিবাদ হয়েছে। এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে প্রতিদিন অনেক ঘটনা ঘটে। যেমন এটা বিচারহীনতার সংস্কৃতির কারণে হচ্ছে। শাবান যেটি বলেছেন যে বলা হয় যে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আসলে কিন্তু নেওয়া হয় না। ধরেন ক্লোজ করলো, পুলিশ যখন এই অপরাধ করে তাকে ক্লোজ করলো বা তাকে দেখা সাসপেন্ড করলো, কিন্তু তারপরে আর কিন্তু কোনো শাস্তি হয় না। এটা কি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বলে এরকম কিছু কি যে তাদের অন্যান্য জায়গায় আছে, বাট এই জায়গাটা খুব প্রবল। কারণ গ্রামে গঞ্জে আমরা মাঝে মাঝে ফেসবুকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, এটা আইওয়াশ করে আর কি, দেখায় যেমন মিডিয়ার লোকজন একটু আন্দোলন করছে, একটু দু একদিন গেলে ঠিক হয়ে যাবে। তো এই যে আশিক মোহাম্মদের যে ঘটনাটি আমরা জেনেছি, এটি আসলে তার জন্য দুজন সাক্ষী, আমরা সাক্ষী আপনাদের রিপোর্টে দেখলাম যে যাদেরকে সাক্ষী বানানো হয়েছে তারাই কিছু জানে না। তো এটি প্রমাণ করে যে এটি, এবং এই যে টাকা চেয়েছে এটি সত্য। গ্রামে গঞ্জে এই ধরনের ঘটনা অহরহ মানে প্রতিদিন অসংখ্য ঘটে, কিন্তু এইসব পুলিশের এটা একটা চেইন আছে। যেমন এই যে 1 লাখ টাকা বলেছেন, এই টাকাটা যদি পায় এটা কিন্তু চেইন অনুযায়ী বিভিন্ন জায়গায় চলে যাবে, যে কারণে এই ধরনের অপরাধ কিন্তু অনেক সময় উৎসাহিত করা হয় যে তোমরা যেভাবে পারো টাকা নিয়ে আসো, এবং মানুষের পকেটে ইয়া বা বড়ি দিয়ে অন্য নানা কিছু করে বা একটা পুরনো আর্মস দিয়ে ধরে এনে হাত পা ভেঙে দেয়, এরকম রিপোর্ট কিন্তু আমরা জানি। এবং মানবাধিকার রয়েছে, এই ধরনের ঘটনা ঘটানোর সুযোগ রয়েছে। এবং মানবাধিকার রিপোর্ট আমরা তো দেখেছি যে ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স হিসেবে আমরা দেখেছি বাংলাদেশ 29 নম্বর, একদম তলানিতে গিয়ে ঠেকেছে 2016 রিপোর্টে। বাংলাদেশের সুশাসন, কি বলা যায়, নির্বাসনে পাঠানো হয়েছে, বিচারহীনতার সংস্কৃতি এখানে প্রবল আকার ধারণ করছে, যে কারণে পুলিশের, এবং পুলিশ তো অনেক সময় গর্ব করে বলে যে এই সরকারকে তো আমরা টিকিয়ে রেখেছি, সো উই ক্যান ডু এনিথিং। সো এইসব বিষয়ে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই রাষ্ট্রটি আমাদের সবার। আমরা যে মত পদ দলই করি, দেশটি কিন্তু আমাদের সবার। ধরুন আজকে এই আশিকের কারণে প্রতিবাদ হয়েছে, যে কারণে কিন্তু মানুষ জানতে পারছে। এখন সাধারণ মানুষ গ্রামে গঞ্জে যখন এই ধরনের ঘটনার শিকার হবে, আপনি আমি কিন্তু জানতে পারবো না। আর এই সুযোগ আরেকটি 57 ধারার আমি তীব্র নিন্দা জানাচ্ছি। এই কারণে সাম্প্রতিককালে আমাদের এক বন্ধু, তিনি টেলিভিশনে কাজ করেন, নাজমুল হোসেন, আমাদের ছোট ভাই, আর কালকে আমাদের আরেকজন সিনিয়র সাংবাদিক আজমুল্লাহ খেলাল সামান্য ফেসবুকে লাইক দিয়েছে। রিপোর্টটা কিন্তু তার না, তিনি একটা রিপোর্ট দেখেছেন এবং লাইক দিয়েছেন, সে কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তো এটি তো মানা যায় না। এটি কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এটি কিন্তু চিন্তা করার সুযোগ। তবে আসার কথা আমরা শুনেছি, আজকে কোন পত্রিকা আমি লিডও দেখেছি যে 57 ধারা বাতিল করা হচ্ছে। আমরা তিনি বাংলাদেশের বৃহত্তম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং আমি জাতীয় প্রেস ক্লাব জয়েন্সি, আমরা নিশ্চয়ই প্রত্যাশা করি যে আমাদের সাংবাদিকদের হয়রানি করার মতো এই যে 57 ধারার তৈরি করা হয়েছিল, সেটি আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে এটি বাতিল করা হবে। আশা করি বৈঠক হবে এবং তারা চিন্তা ভাবনা করছেন। তবে এর আদলে বা এর বদলে এটি বিলুপ্তি হলো, কিন্তু দেখা গেল সাইবার ডিজিটাল অ্যাক্ট নামে একটি কঠিন, এর থেকে কঠিন ধারা সেখানে সংযোজিত হলো। সেক্ষেত্রে তার বিরুদ্ধেও আমরা সাংবাদিক সংগঠন আমরা চাই যে এই ধরনের বিতর্কিত ধারায় কালাকানুন এটি বাতিল করতে হবে। মত প্রকাশের স্বাধীনতার সুযোগ যেখানে বিঘ্নিত হয়, সেই ধারা থাকতে পারে না। আমরা স্পষ্টভাবেই আমরা নিশ্চয়ই আশা করব যে অবশ্যই সরকার এই বিষয়গুলো আরো মনোযোগ দিয়ে দেখবেন, এবং অবশ্যই সাংবাদিকরাও সোচ্চার হবে। তাদের যে কণ্ঠরোধের যদি কোনো চেষ্টা করা হয় বা যদি সেরকম কোনো কিছু আরোপ করা হয়, অবশ্যই সাংবাদিকরা এক হয়ে চেষ্টা করবেন। শাবান মাহমুদ এবং ইলিয়াস খান, ধন্যবাদ আপনাদের আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ। আর এই ছিল আজকের বিবিএস কেবলস নিবেদিত সংবাদ সম্প্রসারণে। প্রতিদিন রাত 8টায় সরাসরি আলোচনায় থাকবো আমরা এবং প্রতিদিন রাত 2:15 দেখবেন সংবাদ সম্প্রসারণের পুনঃপ্রচার। আগামীকাল দেখা হবে অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে অন্য কোনো অতিথির সঙ্গে থাকুন।